অক্টাভিও পাজের লেখা কবিতা ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি। এটি একটি গীতি কবিতা বা লিরিক্যাল পোয়েম। যদি কবিতার শিরোনামের দিকে আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাব ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বা ট্রিবিউট। কাকে করছেন? ক্লডিয়াস টলেমিকে। এই ক্লডিয়াস টলেমি কে ছিলেন? এনার জন্ম হয়েছিল রোমে 90 খ্রিস্টাব্দে। ইনি ছিলেন একজন বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ বা অ্যাস্ট্রোনমার এবং একজন বিশাল বড়মাপের ম্যাথমেটিশিয়ান বা গণিতজ্ঞ। তিনি তার জ্যোতির্বিজ্ঞানের গবেষণার দ্বারা সেই সময়ের যে একটা নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের তিনি ছিলেন একজন পুরোধা। ভূতত্ত্ববিদের দিক থেকে যদি আমরা দেখি, তাই এই কবিতায় কবি এই ক্লডিয়াস টলেমিকে তাঁর শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন। আমরা এবার মূল কবিতার আলোচনায় যাচ্ছি। আই অ্যাম আ ম্যান, আমি একজন মানুষ। কবিতা শুরু হচ্ছে একটা পেসিমিজম দিয়ে, অর্থাৎ নৈরাশ্যবাদ দিয়ে, যে আমি একটা তুচ্ছ মানুষ। এই এত বড় বিশ্বব্রহ্মাণ্ড, সেই বিশ্বব্রহ্মাণ্ডে আমি একজন অতি নগণ্য একটা অস্তিত্ব, একটা অতি তুচ্ছ একটা সত্তা। লিটল ডু আই লাস্ট, মানে লিটল মানে স্বল্প, আর লাস্ট মানে হচ্ছে কি সময়সীমা। এখানে খেয়াল করো, লিটিল ডু আই লাস্ট, এই ডু দিয়ে না দিয়ে শুধু কবি লিটিল আই লাস্টও লিখতে পারতেন। তাহলে কেন এই ডুটা ইউজ করা হলো? এই পৃথিবীতে জীবদ্দশার সময়সীমা একটা সীমাবদ্ধ, এই ব্যাপারটাকে অত্যন্ত হতাশাব্যঞ্জক ভাবে তিনি উল্লিখিত করতে গিয়ে এটাকে তিনি এম্পাসাইজ করেছেন বা জোর দিয়েছেন। সেই জন্য এই ডুটাকে দেখো লাস্টের আগে দেওয়া আছে। কবি বলছেন যে আমার এই পৃথিবীতে জীবদ্দশার সময়সীমা খুব কম, অর্থাৎ হিউম্যান লাইফ ইজ শর্ট লিভড। সেই জন্য কবি হচ্ছেন অত্যন্ত এখানটা নৈরাশ্যবাদী। কিন্তু কবি সবসময় নৈরাশ্যের মধ্যেও একটা আশা খুঁজতেন। অ্যান্ড দ্য নাইট ইজ ইনোরমাস, ইনোরমাস মানে ব্যাপক বা বিশাল আকার, আর রাত্রি হচ্ছে অনেক বড়, অনেক বিশাল আকার। বাট আই লুক আপ, রাত্রি বড় হোক, অনেক বড় হোক, কালো রাত্রির আঁধার সেটা অনেক দীর্ঘ সময় হলে পরেও কবি কি করলেন, তিনি তার ইচ্ছার উপর ভর করে লুক আপ মানে আকাশের দিকে চাইলেন। কেমন আকাশ? রাত্রির অন্ধকার আকাশের দিকে চাইলেন। কি দেখলেন? দ্য স্টার্স রাইট, তারারা লিখছে, আকাশে নক্ষত্ররাজি তারা লিখছে। কি লিখছে? মানে আকাশের নক্ষত্ররাজি তারা অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও তাদের মিটমিট করে আলো দিয়ে যুগের পর যুগ ধরে তাদের অস্তিত্বকে জানান দিয়ে চলেছে। এখান থেকেই কবি আবার একটা আশাবাদীর আলো তিনি দেখতে পেলেন। তিনি আশাবাদী হলেন, তিনি অপটিমিস্ট হলেন, তিনি অনুপ্রাণিত হলেন। কিভাবে? যে এত বড় অন্ধকার বিশাল আকাশের মধ্যে যদি তারা তার অতি নগণ্য মিটমিটে ক্ষুদ্র আলো দিয়ে তার অস্তিত্ব জানান দিতে পারে, তাহলে আমারও জীবন কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার মতো এক সূত্রে বাঁধা, অর্থাৎ আমারও এই মহাবিশ্বে একটা নির্দিষ্ট পার্টিকুলার স্থান আছে। আমি মরলেই কিন্তু আমার সমস্ত কিছু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না। কি হবে দেখো, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, অজান্তেই আমি বুঝতে পারলাম। আননোয়িং মানে অজান্তে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। কবি কি বুঝলেন?
কবি বুঝলেন কি যে দেয়ার ইজ আ লাইফ বিয়ন্ড ডেথ। আমাদের এই জীবনের পরেও মৃত্যুর একটা বিশাল দীর্ঘ সময়ব্যাপী একটা সময়কাল আমাদেরকে কাটাতে হবে। আই টু অ্যাম রিটেন, আমাকেও লেখা হবে। যেমন তারাদেরকে লেখা হচ্ছে তেমনি আমাকে নিয়েও লেখা হবে, মানে আমার অস্তিত্বেও কিন্তু পৃথিবীতে কোনো না কোনো ভাবে কিন্তু থাকছে। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, ভেরি মানে ঠিক, মোমেন্ট মানে মুহূর্তে, এবং ঠিক সেই মুহূর্তে সামওয়ান স্পেলস মি আউট। সামওয়ান মানে হচ্ছে কোনো একজন, স্পেল মি আউট মানে আমাকে উচ্চারণ করবে। দেখো, কবিতায় কবি মূলত যে ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন সেটা হচ্ছে কি এই ইউনিভার্সের সঙ্গে হিউম্যান বিইং এর যে সম্পর্ক, এই বিশালাকার বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের ক্ষুদ্রতে ক্ষুদ্র মানবের যে সম্পর্ক, মানব জাতির যে সম্পর্ক, এক একটা মানুষের যে সম্পর্ক। কবি বলছেন ঈশ্বর হচ্ছেন স্রষ্টা, গড ইজ দ্য ক্রিয়েটর। তিনি তার সৃষ্টি সমগ্র পৃথিবীব্যাপী রেখে গেছেন। সেগুলো যুগ যুগ ধরে কালে কালে সেগুলো কিন্তু পৃথিবীতে অমরক্ষয় হয়ে রয়ে যাবে। একইভাবে কবি নিজে একজন স্রষ্টা। তিনি তার লেখা দিয়ে, তিনি তার কর্মের মধ্যে দিয়ে তিনিও কিন্তু অমর হয়ে যাবেন। কারণ কি, সৃষ্টি কিন্তু কখনো মরে না। কবিতার যে সমস্ত লেখনগুলি মানে মৃত্যুর আগে তিনি রেখে যাবেন, তার মৃত্যুর পরে বিভিন্ন পাঠক তার সেই লেখাগুলো পড়বে। যতবার তার লেখাগুলো পড়বে ততবার কবির নাম উচ্চারিত হবে। এভাবেই কবির কিন্তু এই পৃথিবীতে একটা চিরস্থায়ী স্থান কিন্তু থেকে যাচ্ছে। কারণ প্রত্যেকের স্থান যেমন পৃথিবীতে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে, কবির নামটা কিন্তু চিরকালীন এই পৃথিবীর বুকে থেকে যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই কবিতাটা মূলত স্প্যানিশ ভাষায়, এইটা 1987 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল হারম্যান ড্যাড নামে। পরবর্তীকালে এই কবিতাটিকে একজন আমেরিকান ক্রিটিক এলিয়ট উইনবার্গার তিনি অনুবাদ করেছিলেন ইংরেজিতে, এবং এর নামকরণ করা হয় ব্রাদারহুড। আজকের আলোচনা এটুকুই ছিল। আমরা পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। স্টে হোম, স্টে সেফ।